মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা ফাংশন অফ ওভারিজ পর্যন্ত পড়েছিলাম লাস্ট ক্লাসে, ওভারিটাস যে এক্সোক্রাইন হিসেবে এবং এন্ডোক্রাইন হিসেবে ফাংশন। আজকে আমরা আমাদের মূলত পরবর্তী আলোচনা আসবে হচ্ছে মিনিস্ট্রেশন সম্পর্কে, বিশেষ করে নর্মাল মিনিস্ট্রেশন যেটা, এরপরে হচ্ছে অ্যাবনর্মাল মিনিস্ট্রেশনের যতগুলো ধাপ আছে সেগুলো আসবে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মিনিস্ট্রেশনে যাওয়ার আগে কিছু বেসিক টার্ম থাকবে, আমরা সেই বেসিক টার্ম নিয়ে আজকে আলোচনা করব। যেমন এর মধ্যে আছে হচ্ছে ফলিকল। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো, তাই না? ফলিকল সম্পর্কে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখেন ফলিকল জিনিসটা আসলে কি। স্মল সিক্রেটরি ক্যাভিটি, স্মল স্যাক বা ব্যাগ, অর্থাৎ এটা এক ধরনের গর্তের মতো। ক্যাভিটি মানে গর্ত, ছোট ছোট গর্ত থাকে, এই গর্ত থেকে কিছু সিক্রেশন হয়, হ্যাঁ, অর্থাৎ কিছু রস টাইপের নিঃসরণ হয়। এটার কি সরাসরি শাব্দিক অর্থ যেটা স্মল সিক্রেটরি ক্যাভিটি, অর্থাৎ এমন কিছু গর্ত যেখান থেকে কিছু সিক্রেশন হবে। অথবা স্মল স্যাক, স্যাক মানে থলি বা বস্তা, যেটাকে আমরা ব্যাগও বলতে পারি। এগুলো হচ্ছে ফলিকল। সহজ ভাষায় হচ্ছে এটা আমরা ডিমের ছড়া যেটাকে বলি। যেমন ধরেন আমরা অনেক সময় লেয়ার মুরগি যখন আমরা বাসায় কাটি, তখন দেখা যায় লেয়ার মুরগির ভিতরে অনেক সময় পেটের ভিতরে ডিম পাওয়া যায়, তাই না? এটা দেখছেন এরকম কেউ? যে হয়তো অনেক জি সময় স্যার। যদি ওই ওই মুরগির যদি বিকেলে ডিম পারে বা পরের দিন সকালে ডিম পারে, সময় পুরো আস্তা শক্ত ডিম, খোলস সহ ডিম তার পেটের ভিতরে পাওয়া যায়। এবং পাশাপাশি দেখবেন যে ডিমের যে কুসুম অংশটা, এরকম বড় কুসুম, ছোট কুসুম, ছোট ছোট হইতে হইতে একটা কি পরে একটা ফিতার মতো একটা ছড়া থাকে, গুটি 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 লাগানো থাকে। মূলত এই যে যে ডিমের ছড়াটা, এটি হচ্ছে ফলিকল। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ ফলিকলকে আমরা বলতে পারি ডিমের ছড়া, বা যেখান থেকে ডিম নিঃসরণ হয়, হ্যাঁ, এটা হচ্ছে ফলিকল। তাহলে ঠিক মানুষের বডিতে মহিলাদের মধ্যেও জন্মের পরপরই তাদের এরকম এই ডিমের ছড়া ফিক্সড থাকে, হ্যাঁ, তৈরি থাকে। যখন সে উপযুক্ত বয়স হয়, অর্থাৎ তার পিউবার্টি চলে আসে, প্রাপ্তবয়স্ক যখন হয়, মূলত তখন তার এই বডি থেকে এই ডিমটা নিঃসরিত হয়। ঠিক আছে? এই ডিম নিঃসরিত হওয়ার পরবর্তীতে মূলত ডিমের উদ্দেশ্যটা কি? একটা ডিম বা ডিম্বাণু সে কি চায়? সে চায় শুক্রাণু। ফিমেল এই জন্য মূলত চিরাচরিত একজন মেল এবং ফিমেলের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। কারণ পুরুষের বডিতে থাকে স্পার্ম আর মহিলাদের বডিতে থাকে ওভাম। তার মানে স্পার্ম চায় ওভামকে, ওভাম চায় স্পার্মকে। এই জন্য আসলে মূলত এই সৃষ্টি রহস্য যেটা, এটি হচ্ছে একজন পুরুষ এবং মানে মহিলার মধ্যে আকর্ষিত হওয়ার মূল সূত্র। তাহলে এই যে ফলিকলটা যখন নিঃসৃত হবে, সে আশা করবে স্পার্ম পাওয়ার জন্য। কিন্তু যেহেতু আমাদের কিছু সামাজিক নিয়ম নীতি আছে, অথবা উপযুক্ত পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, আমরা মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হয় যে তারা আহ, আহ, চাইলে যত্রতত্র ভাবে কিন্তু স্পার্মটা পায় না। একটা উপযুক্ত পরিবেশ লাগে, একটা ম্যাচুরিটি একটা ব্যাপার লাগে, তাই তো? তার মানে যখন সে স্পার্মটা পাবে, তখন সে কি হবে? গর্ভধারণ করবে, অর্থাৎ কনসিভ করবে, জাইগোট তৈরি হবে। কিন্তু যদি স্পার্মটা না পায়, অর্থাৎ যদি উপযুক্ত সময় পরিবেশ যদি না হয়, তাহলে ঘটনা কি ঘটে? তখনই এই ডিমটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে, এবং একটা সময়ে তার কি হয়? মিনিস্ট্রেশনের মাধ্যমে এই পুরাতন ডিমগুলো নষ্ট হয়ে বডি থেকে বাইরে বের হয়ে যায়। বিষয়টা কি বুঝতে পারছেন ম্যাডাম? আপনাদের জন্য বেশি দৌড় জরুরি, যারা আছেন তাদের জন্য দৌড় জরুরি, জি কিন্তু স্যার। আপনারা যেহেতু গাইনি রোগী দেখবেন, ফিমেল পেশেন্ট দেখবেন, আপনাদের প্রায়োরিটিটা এখানে বেশি, হ্যাঁ। তো আমরা মূলত দেখেন যখন একটা মিনিস্ট্রেশন হয়, এই মিনিস্ট্রেশন সাইকেলটা হচ্ছে দৃশ্যমান। অর্থাৎ আমরা কিন্তু মিনিস্ট্রেশনটা দেখতে পারি, এটা পেশেন্ট নিজে হোক বা গার্জিয়ানরা হোক, তাই না? মূলত মিনিস্ট্রেশনটা কিন্তু দেখা যায়, এটা দৃশ্যমান। এই জন্য আমরা কারো পিউবার্টি সাইন হিসেবে আমরা কিন্তু মিনিস্ট্রেশনের কথা আগে পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে। সালাম সাহেব, বুঝতেছেন কথা?
আচ্ছা, তাহলে এই যে যখনই কোনো কি বলে প্রাপ্তবয়স্ক যখন প্রাপ্ত হয় কোনো কিশোরী বালিকার, তার কি যখন মিনিস্ট্রেশনটা হলো আমরা সেটা দেখলাম, তার মানে আমরা বললাম কি তার পিউবার্টি শুরু হয়ে গেল, এটা আমরা একটা সাইন হিসেবে ধরি। আদার্স আরো সাইন আমরা পড়েছি, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু যে মিনিস্ট্রেশনটা দৃশ্যমান, আমরা কি বলি মিনিস্ট্রেশনটাকে ধরে তারপর তার পরবর্তী মিনিস্ট্রেশন হিসেবে আমরা সাইকেলটাকে কাউন্ট করি, যেটাকে আমরা বলি মিনিস্ট্রাল সাইকেল, ঠিক কিনা? কিন্তু অ্যাকচুয়ালি আগে কিন্তু মিনিস্ট্রেশন না, আগে হচ্ছে তার এই যে ওভাম, যে ওভুলেশন, যেটা হ্যাঁ অর্থাৎ ডিম নিঃসরিত হওয়ার যে সময়টা, এই ওভুলেশনটা আগে হয়। যখন স্পার্মটা না হয় তখন এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে সেটা যখন রিসাইকেল করে ওই মানে পরবর্তী ধাপের যখন সে রেডি হবে, এই রেডি হওয়ার প্রক্রিয়াতে হচ্ছে মূলত মিনিস্ট্রেশন হিসেবে ওই জরায়ুটা ক্লিয়ার হয়ে যাওয়া। এটা সবসময় মাথায় রাখবেন, আগে কিন্তু মিনিস্ট্রেশন না, আগে হচ্ছে তার ওভুলেশন দেন মিনিস্ট্রেশন। বাট আমরা ওভুলেশন দেখতে পাই না বিধায় আমরা মিনিস্ট্রেশনটা দৃশ্যমান ধরে আমরা সেটা থেকে কাউন্ট করি, কিন্তু মূলত কাউন্ট হবে ওভুলেশন থেকে। ম্যাডাম এটা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এই যে ফলিকল হচ্ছে কি ডিমের ছড়া, অর্থাৎ যেখান থেকে ডিমটা আস্তে আস্তে ম্যাচিউরড হয়ে নিঃসৃত হবে, এই ছড়াটাকে বলা হয় ফলিকল, যেটা একটা ক্যাভিটির মধ্যে থাকে এবং একটা ব্যাগের আকারে বা থলির আকারে থাকে, এখান থেকে মানে পূর্ণতা প্রাপ্তি হয়, নিঃসৃত হবে। তাহলে দেখেন এই যে ওভারির ভিতর যে ফলিকল থাকে এটাকে বলে ওভারিয়ান ফলিকলস। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে স্মল সেক্স ফিল্ড, সেক মানে বস্তা বলছিলাম, মানে অনেকগুলো বস্তার মতো, ফিল্ড উইথ ফ্লুইড, যার ভিতরে ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে, দ্যাট আর ফাউন্ড ইনসাইড এ ওমেন্স ওভারিজ। মহিলাদের দুইটা ওভারি থাকে, সে দুই ওভারির ভিতরে অনেকগুলো বস্তার মতো, থলির মতো, যেটা ফ্লুইড দিয়ে পরিপূর্ণ এরকম ছোট ছোট বস্তা থাকে, সেগুলি হচ্ছে ফলিকল। যে সিক্রেট হরমোন, সাধারণত এই ফলিকল থেকে হরমোন সিক্রেশন হয়, ঠিক আছে, হুইচ ইনফ্লুয়েন্স স্টেজেস অফ দ্য মিনিস্ট্রুয়াল সাইকেল। দেখেন এই হরমোন গুলোই মূলত মিনিস্ট্রুয়াল সাইকেলের যে স্টেজ গুলো, ধাপগুলো, সেটাকে প্রভাবিত করে, ধাপগুলোকে নিয়ন্ত্রণ করে। উমেন বিগিন পিউবার্টি, যখন তার প্রাপ্তবয়স্ক শুরু হয়, যৌবন শুরু হয় বা বয়ঃসন্ধি শুরু হয়, ঠিক আছে, উইথ অ্যাবাউট, বানানটা ভুল আছে, উইথ অ্যাবাউট 30,000 to 40,000 অফ ফলিকলস। অর্থাৎ আমরা বলতে পারি জন্মের পর থেকে সেটা নিয়ে জন্মায়, কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয় এই সময় সেটা নিঃসৃত হওয়া শুরু হয়, তো এই সময় 30,000 থেকে 40,000 ফলিকল তার বডিতে বিদ্যমান থাকে। ইচ হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিলিজ অ্যান এগ ফর ফার্টিলাইজেশন। এরকম অনেকগুলো ডিমের ছড়া থাকে, যেখান থেকে কি থাকে, একটা করে ডিম, ঠিক আছে, প্রত্যেকটা তার উর্বর সময় যখন হবে, ফার্টিলাইজেশন সময়, সে কি হবে, নিঃসৃত হবে প্রত্যেকটা থেকে ডিম, এবং সমানভাবে চান্স থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এতগুলি ফলিকল থাকে, এই ফলিকল যে ম্যাচিউরড হবে বা ফার্টিলাইজেশন হবে, উর্বর হবে, সে উর্বর হওয়ার জন্য তার 4টা ধাপ আছে। একদম জন্মের সময়, যেটা জন্মসূত্রে যে ফলিকল অর্থাৎ ডিমের যে ছড়াটা নিয়ে জন্মগ্রহণ করে, ছোট 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 ছোট, এটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল। আদি আদি মানে একদম প্রাথমিক অবস্থার যে ফলিকল, সেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল, এটা জন্মের পর থেকে থাকে। এরপরে এখান থেকে আস্তে আস্তে যখন এই যে তার পিউবার্টি হবে, পিউবার্টি সময় এই 30 থেকে 40,000 থেকে প্রতি সাইকেলে ধরেন এভারেজে 10-12টা বা 15টা করে এই ফলিকল কি হয়, রিলিজ হয়। এই যে 10-15টা ফলিকল রিলিজ হইলো প্রতি সাইকেলে, এটাকে বলে প্রাইমারি ফলিকল। এই 10-12টা ফলিকলের মধ্যে যে কোনো একটার মধ্যে মূলত কি থাকে, ওভা থাকে, অর্থাৎ ওই ডিমটা থাকে, যেটা উর্বর। বাকিগুলি কিন্তু উর্বর না, সব ডিমে কিন্তু বাচ্চা হয় না, কথা বুঝতে পারছেন? এই জন্য কিন্তু সবার চান্স সমান, কে হবে এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে, প্রকৃতি জানে, তার নেচার জানে, ঠিক আছে। তাহলে একটা তার হচ্ছে কি ম্যাচিউরড হবে বা ম্যাচিউরিটির দিকে আগাবে, বাকিগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে প্রাইমারি ফলিকল থেকে যেটা একটু বড় হবে, পূর্ণতার দিকে আগাবে, সেটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল। এবং সর্বশেষ অনলি ওয়ান ফলিকল, প্রতি সাইকেলে অনলি একটা ওভা, একটা ডিম নিশ্চিত হবে, কিসের জন্য, ফার্টিলাইজেশনের জন্য। এই একটা যে পূর্ণতা, যেটা পাকা, যেটা ম্যাচিউরড যে ওভামটা, সেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউরড ফলিকল।
যেটা সাধারণত সাইজ হচ্ছে 15 থেকে 28 মিলিমিটার ইন ডায়ামিটার ইন নর্মাল সাইজ। আমরা এই মিনিস্ট্রেশন সাইকেল, ওভারিয়ান সাইকেল, এই বিষয়গুলো কিন্তু ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগে, আলট্রাসোনোগ্রামের রিপোর্ট বোঝার জন্য লাগে। এই জন্য এই একটা বলেন স্যার, প্রাইমোরডিয়াল ফলিকলটা বুঝি না। প্রাইমর্ডিয়াল ফলিকল শব্দ হচ্ছে বুঝি না, প্রাইমর্ডিয়াল ফলিকল। একটু বুঝি না স্যার। একটা ফিমেল বাচ্চা জন্মের পর তার ওভারির ভিতরে যে ডিমের ছড়াটি জন্মগ্রহণ করে তার মধ্যে এই 30 থেকে 40,000 ফলিকল গুলো থাকে। এই 30-40,000 ফলিকল গুলোই মানে এগুলো খালি চোখে দেখা যায় না, ভিতরে থাকে। এটাকে বলে প্রাইমর্ডিয়াল ফলিকল। যখন সে প্রাপ্ত বয়স্ক হয়, পিউবার্টির সময় হয়, এখান থেকে প্রতি সাইকেল যখন শুরু হবে, মানে মিনিস্ট্রাল সাইকেল যখন শুরু হবে, তো মিনিস্ট্রাল সাইকেল শুরু হওয়ার আগে হচ্ছে আমাদের ওভারিয়ান সাইকেল শুরু হয়, অর্থাৎ এই ডিম নিঃসরণ হবে। এই ডিম নিঃসরণ যখন হবে, এই 30 থেকে 40,000 যে প্রাইমর্ডিয়াল ফলিকল থাকে, এখান থেকে প্রতি সাইকেলে অর্থাৎ শুরু থেকে 10 থেকে 12টা 15টা করে, এটা 8টা হইতে পারে, 10টা হইতে পারে, মানে কার কয়টা হবে যে নিঃসৃত হয়। এই নিঃসৃত ফলিকল গুলোকে বলে প্রাইমারি ফলিকল। এখান থেকে একটা ফলিকল পূর্ণতার দিকে আগাবে, এটাকে বলে সেকেন্ডারি ফলিকল, এবং এখান থেকে পরবর্তী হচ্ছে যেটা ম্যাচিউরড হবে সেটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। তার সাইজ হচ্ছে 15 থেকে 28 মিলিমিটার, মানে 1.5 থেকে 2, 2.5 বা 3 সেন্টিমিটারের মতো হয়। হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেকের এই গ্রাফিয়ান ফলিকল হয় কিন্তু সেটা পরিপূর্ণ ম্যাচিউরড হয় না, দেখা তার সাইজ ছোট থাকে, 5 মিলিমিটার থাকে। এই জন্য ইনফার্টিলিটির মধ্যে তখন তাদের কি থাকে না, বাচ্চা কনসিভ করে না। তখন ওই যে গাইনি ডাক্তাররা বিভিন্ন রকমের এই হরমোনাল ইনজেকশন দিয়ে এই ফলিকল সাইজটাকে বড় করে, তখন বড় করলে তার কি হয়, কনসিভ করার চান্সটা বেড়ে যায়। আমরা একটু ছবির মাধ্যমে ঘুরে আসি, দেখি। এই যে দেখেন এই ছবিটা, এই যে এখানে একদম ছোট 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 যে ডিমের ছড়া, এটা হচ্ছে জন্মের সময় থাকে। হ্যাঁ, গুড়ি গুড়ি, এটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল, হ্যাঁ, বা প্রাইমারি ওভাম, অর্থাৎ প্রাথমিক একদম আদি। এখান থেকে এরকম ডিমের মতো ছড়ার মতো একটা ফিতার মতো থাকে, ছড়ায় ছিটে। হ্যাঁ, 30-40 হাজারের মতো থাকবে এর ভিতরে, গুড়ি 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 গুড়ি, একদম সূক্ষ্ম। এখান থেকে এই যে ডেভেলপিং ফলিকলস, হ্যাঁ, এরকম 10-15টা ফলিকল আস্তে আস্তে দিকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি প্রাইমর্ডিয়াল। প্রাইমর্ডিয়াল থেকে প্রাইমারি ফলিকল একটু বড় হয়, এবং এই যে ডেভেলপিং যেটা সেকেন্ডারি, সেকেন্ডারি ফলিকল, এইখান থেকে একটা এরকম ম্যাচিউরিটির দিকে আগায় একটা, এটাকে বলে গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউরড ফলিকল। ক্লিয়ার? এই যে এতগুলো ফলিকল, কয়টা ফলিকল পেলাম? প্রাইমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি এবং গ্রাফিয়ান। এটা হচ্ছে আমার ফলিকলের স্টেজ বা ধাপ। ঠিক আছে, তাহলে গ্রাফিয়ান ফলিকলের সাইজ কত? 15 থেকে 28 মিলিমিটার, মানে 1.5 থেকে 2.5 বা 3 সেন্টিমিটারের মতো। 10 দিয়ে ভাগ করলে কিন্তু তাই হয়। হ্যাঁ, দেখেন 1.5 সেন্টিমিটার মিনিমাম হইতে হবে। এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। এবার আরেকটা টার্ম পড়বো, সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম। হ্যাঁ, এই শব্দটা আমরা পাবো প্রায়। কর্পাস লুটিয়ামটা কি জিনিস দেখেন। এই কর্পাস লুটিয়াম ইজ এ মাস অফ সেল, মানে এক টুকরা সেল, চাকা, সেলের টুকরো বা চাকা। মাস মানে চাকা বা টুকরো, কিসের? কোষের। দ্যাট ফর্মস ইন এন ওভারি, যেটা ওভারির ভিতরে তৈরি হয়, and is responsible for the production of the hormone progesterone during early pregnancy. অর্থাৎ একজনের প্রেগনেন্সির শুরুতে প্রোজেস্টেরন হরমোনটাকে রিলিজ করে কে? কর্পাস লুটিয়াম। এটা হচ্ছে ওভারির ভিতরে একটা কি সেলের টুকরো, একটা চাকার টুকরো, চাকার মতো একটা টুকরো। কিভাবে তৈরি হয় দেখেন, আফটার ওভুলেশন। ওভুলেশন মানে হচ্ছে যখন ওই ডিমটা নিঃসৃত হবে। কোন ডিমটা? গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিউরড ওভামটা যখন নিঃসৃত হবে, এই নিঃসৃত হওয়াটাকে আমরা বলি ওভুলেশন। হ্যাঁ, বা ডিম্বস্ফোটন বাংলা যদি আমরা বলি। তাহলে এই ডিম্বস্ফোটন যখন হয়, আফটার ওভুলেশন দ্য ওয়াল অফ দ্য রাপচার্ড ফলিকল কোলাপস, যে ফলিকলটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভেঙে যায়, সেটা কি থাকে? ওয়াল থাকে, দেয়ালটা, and is converted into a yellow mass known as corpus luteum. ছবিতে আমরা আবার চলে যাই, দেখেন এই যে গ্রাফিয়ান ফলিকলটা হইলো, এটা কিন্তু টোটালটা কিন্তু আমার কি ফলিকল, এদের ভিতরে ওভাম কোনটা? এই যে ছোট্ট অংশটা দেখেন। তাহলে এই টোটাল সেল থেকে যখন ওভুলেশনটা হবে, এই যে রাপচার ফলিকল, হ্যাঁ, ছিন্ন ভিন্ন হয়ে কি হলো? ওভামটা নিঃসৃত হয়ে গেল, বের হয়ে গেল। কেন বের হইলো? স্পার্ম পাওয়ার জন্য, যে ওভারি থেকে নিঃসৃত হয়ে গেল।
তাহলে এই যে ডিমটা চলে গেল, এটা হচ্ছে আমার ওভা বা ওভাম। তাহলে এই যে ডিমের যে খোলসটা রয়ে গেল, ডিমের খোসাটা, এটাই হচ্ছে কর্পাস লুটিয়াম। কিন্তু এইটাকে বলবো না আমরা কর্পাস লুটিয়াম, আমরা বলবো যখন সে নিঃসৃত হয়ে যায় তখন এই ডিমের খোসা অংশটা আস্তে 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 এরকম হয়ে ছিন্ন হয়ে একটা হলুদ আকারের একটা আবরণ তৈরি করে, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। অর্থাৎ আমরা যদি বোঝার জন্য বলি, এটা হচ্ছে ডিমের খোসা। তো যে ডিমটা বের হয়ে গেল, এই ডিমের খোলস অংশগুলো অর্থাৎ ওই যে সেলের অংশগুলো, ছিন্ন ভিন্ন অংশগুলো রয়ে গেল, যেটা একটা ইয়েলো আকার ধারণ করে থাকে, যার কাজ হচ্ছে প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করা। কোথায়? প্রেগনেন্সির শুরুর দিকে। কারণ কি, ডিম নিঃসরণ হয়েছে কিন্তু প্রেগনেন্সির জন্য। স্পার্ম পাক বা না পাক, তার উদ্দেশ্য তো হচ্ছে কি করা? কনসিভ করা, জাইগোট তৈরি করা। তাহলে সে তখন কি করে, যখনই রিলিজ হয়ে গেল, সে তো আশায় আছে কি প্রেগনেন্সি হবে। এই জন্য সে হরমোন, ওই প্রেগনেন্সি হওয়ার জন্য, রক্ষা করার জন্য সে কি হরমোন নিঃসরণ করবে? কি হরমোন? প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করবে। একটু আগে বললাম, কি হরমোন নিঃসরণ করবে? রেজিস্ট্রেশন। প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করবে কে? কর্পাস লুটিয়াম। আবার ওভারির নিজেও কিন্তু কি হরমোন নিঃসরণ করে? আমরা পড়েছিলাম ওভারির কাজের মধ্যে যে এন্ডোক্রাইন ফাংশন হিসেবে সে কি করে? এস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন সে নিঃসরণ করে। প্রজেস্টেরনটা কিন্তু যে ওভারির, যেহেতু কর্পাস লুটিয়ামটা কিন্তু ভিতরে, তাহলে কে নিঃসরণ করে? এই ওভারির ভিতরের কর্পাস লুটিয়ামটা হচ্ছে মূলত প্রজেস্টেরন হরমোন নিঃসরণ করে। আর এই যে ফলিকল থেকে এস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, এই জন্য ওভারি থেকে এস্ট্রোজেন, প্রজেস্টেরন এই দুইটা হরমোন নিঃসৃত হয় মহিলাদের। তাহলে কর্পাস লুটিয়ামটা আমরা পেলাম। ঠিক আছে, এই যে এইগুলো আমাদের কর্পাস লুটিয়াম। এখন 4 ধরনের কর্পাস লুটিয়াম আমরা দেখতে পাই। ঠিক আছে, দেখেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 আর 2 টাইপ অফ কর্পাস লুটিয়াম। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রুয়েশন এন্ড কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। বুঝতেই পারতেছেন, একটা মিনিস্ট্রুয়েশনের জন্য দায়ী আর একটা প্রেগন্যান্সির জন্য দায়ী। এছাড়া আরো 2টা কর্পাস লুটিয়াম আছে, একটা হচ্ছে কর্পাস অ্যাট্রেটিকাম, একটা হচ্ছে কর্পাস অ্যালবিকান্স। আপনারা যদি মোবাইলে দেখে থাকেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা খাতায় লিখতে পারেন। হ্যাঁ, আর যারা আমার বইটা কালেকশন করেছেন, বইয়ের মধ্যে অবশ্যই পাবেন, হুবহু আমি বইয়ের পিস থেকে পড়াচ্ছি। বই আছে তো সবার কাছে? তাইনি বইটা? জি স্যার, বই আছে, এখন কাছে নেই। ম্যাডামের কাছে? আচ্ছা, তাহলে তো বই মিলিয়ে দিবেন। সরি, বুঝিনি, আবার বলেন। স্যার আমার কাছে বইটা নেই, আমি লাইব্রেরিতে কয়েকবার খোঁজ নিয়েছি, এখনো আসে নাই। কোনো আসে নাই? তাহলে আপনি একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে একটু নোট দিয়ে রাখেন। হ্যাঁ, জি স্যার, ক্লাস শেষে আমি আপনার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ নক দিব। ওকে, ঠিক আছে। বইটা না হলে আপনার পড়তে পারবেন না। হ্যাঁ, যেহেতু এই যে পরীক্ষা কিন্তু চলে আসবে আপনাদের, থার্ড ইয়ার যে বছর শুরু হয়েছে না, দেখবেন এই যে হুট করে কিন্তু অক্টোবর নভেম্বর থেকে পরীক্ষা দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের সিলেবাস কিন্তু মোটামুটি অনেক বড় আছে। আর এই বিষয়গুলো হচ্ছে দেখবেন আপনার প্র্যাকটিক্যাল, যখন আমরা চেম্বারে প্র্যাকটিস শুরু করবো, এরকম ফিমেল পেশেন্টের সাথে এই টপিকগুলো দেখবেন খুব মানে একদম সরাসরি মিল পাবেন। তার মানে যাই টাইপসে দেখেন কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন। হ্যাঁ, তাহলে কর্পাস লুটিয়ামটা কি? যখন ওভুলেশন হয়ে যাবে, ডিমটা যখন বের হয়ে যাবে, তখন সে কি করে? ডিমের খোসাটা একটু ইয়েলো আকার ধারণ করবে, যেটা নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এবং সে কি হরমোন নিঃসরণ করবে? নামটা কি বলেন? হ্যাঁ, প্রজেস্টেরন হরমোনটা নিঃসরণ করে, যে রিলিজ হরমোন, প্রোডাকশন অফ দ্য হরমোন প্রজেস্টেরন। হ্যাঁ, ডিউরিং আর্লি প্রেগনেন্সি, প্রেগনেন্সির এটা শুরুর সময়। তাহলে দেখেন আমরা প্রথমে বলেছি যে একটা ওভারি থেকে ওভুলেশন হওয়া মানে সে আশায় থাকে কিসের জন্য? প্রেগনেন্সির জন্য, মানে স্পার্মের আশায় থাকে। তাহলে যদি এখন ধরেন আমরা একটা নর্মালি একটা চিন্তা করি, একটা মেয়ে 14-15 বছরে তার পিউবার্টি শুরু হলো, তাই না? কিন্তু এখন আমরা কিন্তু আমাদের মেয়েটাকে কিন্তু 14-15 বছরে আমরা কিন্তু বিয়ে দেই না। হ্যাঁ, যদিও প্রেগনেন্সির জন্য বিয়ে শর্ত না, কিন্তু যেহেতু আমরা একটা সামাজিক রীতিনীতি, ধর্মীয় রীতিনীতির মধ্যে আমরা থাকি, তার মানে আমাদেরকে একটা বিয়ের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে তার জন্য একটা কি উপযুক্ত বয়স দরকার, যেটা আমরা আমাদের গভর্নমেন্ট আইন বলে বা একটা ম্যাচুরিটির একটা ব্যাপার বলে, যে যদি তার ম্যাচুর চলে আসছে, কিন্তু এই মেয়েটার ম্যাচুর হইতে নর্মালি 20-22 বছর কিন্তু লেগে যায়, তার আগে সাধারণত বিয়ে দেই না। তার মানে এই যে সময়টা সে যে ওয়েট করবে, এই সময় তো কিন্তু তার ওভাম কি পাবে? স্পার্ম পাবে? পাবে না। তার মানে এই সময় কিন্তু কি হবে না? প্রেগনেন্সি হবে না।
যদি প্রেগনেন্সি না হয় তাহলে কি হয় দেখেন, ইফ ওভাম ইজ নট ফার্টিলাইজড, যদি ওভামটা নিষিক্ত না হয়, উর্বর না হয়, ফার্টিলাইজ যদি না হয়, তখন দ্য কর্পাস লুটিয়াম পারসিস্ট, সে ওয়েট করে বা স্থায়ী হয় ফর অ্যাবাউট 14 ডেজ। কতদিন ওয়েট করে? 14 দিন ওয়েট করে, ওই যে আশায় আশায় থাকে আর কি, হ্যাঁ, এই বোধহয় আসবে, এই বোধহয় আসবে। কিন্তু যখন 14 দিন পার হয়ে যায়, সে বুঝতে পারে যে না, তার আর আশা নাই। তখন সে কি করে? এই সময়টাতে সে প্রজেস্টেরন হরমোন সিক্রেশন করতে থাকে। এইটাকেই বলা হয় কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন। ঠিক আছে? 14 দিন পর বা 14 দিন পর্যন্ত সে কি করবে? যে ওয়েট করবে, পারসিস্ট হবে, এটাই হচ্ছে কর্পাস লুটিয়াম মিনিস্ট্রেশন। কারণ কি? এই 14 দিন পার হয়ে যাওয়ার পর সে বুঝতে পারে যে তার আর কি ফার্টিলাইজড হওয়ার আশা নেই। কথাটা বুঝতে পারছে? তখন সে কি করে? আস্তে 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 আবার ডিজেনারেট হতে থাকে, ক্ষয় হইতে থাকে, এবং সে বুঝে নেয় আমার তাহলে পরবর্তী সাইকেলের জন্য ওয়েট করতে হবে। সাইকেলটা কমপ্লিট করতে গেলে কি হবে? মিনিস্ট্রেশন চলে আসবে। এই জন্য এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন। মিনিস্ট্রেশন হচ্ছে জরায়ুটাকে ক্লিয়ার করার জন্য, ওভারিটাকে ক্লিয়ার করার জন্য এটা একটা ওয়ে। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে পুরাতন যে ডিম গুলো থাকবে, ডিমের যে খোসাগুলো থাকবে, এইটাকে আবর্জনাটাকে পরিষ্কার করবে কার মাধ্যমে? মিনিস্ট্রেশনের মাধ্যমে। এই জন্য দেখবেন মিনিস্ট্রেশন সময় কি থাকে? প্রচুর পরিমাণে পুরাতন ডিমের অংশ থাকে, সেলের অংশ থাকে, এগুলো সব যখন ইউট্রাস দিয়ে বের হয়ে যাবে, তখন ওভারি ইউট্রাস আবার নতুন করে পরবর্তী সাইকেলের জন্য রেডি হয়। এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশন। আর যদি কনসিভ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে সেটা চলে যাবে কোন দিকে? প্রেগনেন্সির দিকে। তখন তো মিনিস্ট্রেশন হবে না, কারণ যখন সে কনসিভ করে ফেলে, মিনিস্ট্রেশনটা অফ থাকে, তখন সেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। দেখেন, ইফ ফার্টিলাইজেশন অকার্স, যখন যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, দ্য কর্পাস লুটিয়াম অ্যাক্টস অ্যাজ এ টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তখন সে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে টেম্পোরারি ভাবে দায়িত্ব গ্রহণ করে, এবং সে প্রেগনেন্সিটাকে মেনটেন করতে থাকে ফর ফার্স্ট 3 মান্থস। প্রথম 3 মাসের দায়িত্বটা থাকে কার উপরে? কর্পাস লুটিয়ামের উপরে। কারণ কি? আমরা জানি যখন একটা বেবি কনসিভ হয়, বেবিটা কিসের মধ্যে থাকে বলেন তো? বা মায়ের সাথে কানেকশন থাকে কার মাধ্যমে? নারীর মাধ্যমে। সেই নারীটা কার, মানে সেই নারী তো ঠিক আছে, নারীটা কার সাথে যুক্ত থাকে? একটা বাংলায় বলা হয় গর্ভফুল। গর্ভফুল থাকে না? প্লাসেন্টা, যেটা প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা আটকানো থাকে, সেই প্লাসেন্টারই নারী দিয়ে বাচ্চার কি নাভির সাথে সংযুক্ত থাকে, তাই তো বিষয়টা? তাহলে এই যে প্লাসেন্টা কিন্তু কনসিভ করার পর পর হয় না, এই প্লাসেন্টা তৈরি হইতে 3 মাস সময় লাগে। এই যতদিন প্লাসেন্টা তৈরি না হবে, ততদিন আমাদের এই যে কর্পাস লুটিয়াম, সে এই যে প্রেগনেন্সি দায়িত্বটা পালন করবে, বাচ্চার ভরণ পোষণ দায়িত্ব, বাচ্চাকে টেক কেয়ার করবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্যই বলছে সে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এবং সে এই সময়ে একটা হরমোন নিঃসরণ করতে থাকে, যেটার নাম হচ্ছে বিটা এইচসিজি। এইচসিজি বলা হয় হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এই জন্য আমরা আর্লি প্রেগনেন্সিতে ব্লাডের একটা পরীক্ষা করি, সেটার নাম হচ্ছে বিটা এইচসিজি। অনেক সময় ইউরিনের মাধ্যমে আসে না বা আমরা কনফিউশন থাকি, তখন এই বিটা এইচসিজি পরীক্ষা করতে হয়, কারণ এই সময় এই কর্পাস লুটিয়াম প্রচুর পরিমাণে হরমোনের সিক্রেশন করতে থাকে, যেটা ওই ভ্রূণটাকে, জাইগোটটাকে কি করে? প্রোটেক্ট করে। কতদিন? 3 মাস পর্যন্ত, যতদিন না কি তৈরি হবে? প্লাসেন্টা তৈরি হয়। এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। এত কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি ওকে, এবার দেখেন কর্পাস অ্যাক্টিকাম। এই যে কর্পাস লুটিয়াম মিনিস্ট্রেশন হোক বা প্রেগনেন্সি হোক, এইটা ডিপেন্ড করবে কার উপরে? আমার কোন ফলিকলের উপরে? গ্রাফিয়ান ফলিকল। গুড, গ্রাফিয়ান ফলিকল। ওকে, তার মানে এই গ্রাফিয়ান ফলিকলটা আসে কয়টা? একটা। ঠিক আছে তো? কিন্তু প্রাইমারি ভাবে প্রতি সাইকেলে কয়টা করে ফলিকল আসে বলছিলাম আমরা? গড়ে 12 থেকে 14টা। ধরলাম 10 থেকে 15টা, এটা কম বেশি হতে পারে, 12টা হইতে পারে, আর এটা এক এক রকম লেখা আছে। আমরা ধরে নিলাম গড়ে 10 থেকে 15টা আসে। এর মধ্যে একটা ম্যাচিউরড হইলো, সেই ম্যাচিউরটা যখন নিশ্চিত হবে, এটাকে বলি গ্রাফিয়ান। এই গ্রাফিয়ান থেকে হয় মিনিস্ট্রেশনের দিকে যাবে, আদারওয়াইজ প্রেগনেন্সির দিকে যাবে। এই তো? এতটুকু সহজ তো? ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন বাকিগুলো কি হবে? দেখেন, বাকিগুলো যে নষ্ট হবে তাই না? তাহলে এইটাকে বলা হয়
when a follicle becomes atretic, যখন সে অ্যাট্রেটিক হয়, অ্যাট্রেটিক মানে হচ্ছে ডিজেনারেট উইদাউট এভার রিচিং ফুল ম্যাচুরিটি, অর্থাৎ যেগুলো ম্যাচুরড হয় না, ঠিক আছে, যখন কি হয় না ম্যাচুর হবে না বাকিগুলি ওই যে অন্যান্যগুলা, তখন কি হয়, দা oocyte and surrounding follicular cells degenerate and are replaced by connective tissue forming a corpus atretica। ওই যে অন্যান্যগুলো যেগুলো ম্যাচিউরড হয় না, এগুলো তো আবর্জনা হিসেবে কি থাকে, ওই আদার্স টিস্যুর সাথে এগুলো নষ্ট হয়ে কি থাকে, জমা হইতে থাকে, এটাকে বলা হয় কর্পাস অ্যাট্রেটিকা। ঠিক আছে, বুঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, এবার কর্পাস অ্যালবিকেন্স কোনটা? ওই যে ইফ ফার্টিলাইজেশন ফেলস টু আকার, ওই যে যেটা মিনিস্ট্রেশনের দিকে যাবে, হ্যাঁ, তো মিনিস্ট্রেশন হচ্ছে কোনটা, যেটা মিনিস্ট্রেশন সাইকেল শুরু হয়ে যাবে, যে 14 দিন ওয়েট করে সেটা, কিন্তু সেটা যাওয়ার আগে কি হয়, সে যদি নষ্ট হয় না, সে কতদিন ওয়েট করে? 14 দিন ওয়েট করে না? ফার্টিলাইজেশনের জন্য সে ওয়েট করবে কতদিন? 14 দিন। 14 দিন, তাই তো? দেখেন, ইফ ফার্টিলাইজেশন ফেলস টু আকার, যদি ফার্টিলাইজেশন না হয়, the corpus luteum ultimately decreases in size, আস্তে ছোট হইতে থাকে, through degeneration of luteal cells, তার লুটিয়াল সেলগুলোর ক্ষয় হইতে থাকে, ডিজেনারেশন হতে থাকে, and forms a mass of fibrotic scar, এবং সে টিস্যুর সাথে একটা কি ক্ষত চিহ্ন, একটা দাগ, কুচকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এরকম একটা অবস্থান তৈরি করে, এবং সেটাকে বলা হয় কর্পাস অ্যালবিকেন্স। সাইমultaneously পরবর্তীকালে প্রোজেস্টেরন প্রোডাকশন ডিক্রিজ, ওই যে আস্তে আস্তে হরমোনটাও সে কমায় ফেলবে, দাস পারসিপিটেটিং মিনিস্ট্রিয়াল ব্লিডিং, এবং আস্তে আস্তে তখন কি হয়, ওই যে থিতানো বলতে মিনিস্ট্রেশন রক্তগুলো ওই টিস্যুগুলোর মধ্যে, সেলের মধ্যে জমা হতে থাকে, এবং পরবর্তীতে মিনিস্ট্রেশনের মাধ্যমে এই ফ্লোটা চালু হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমার ওভারিয়ান সাইকেল। এবার আমরা আসি এই ওভারিয়ান সাইকেলটা কিভাবে হইল। এই অনেক কথাগুলো আমরা কিন্তু বলে ফেলছি কর্পাস লুটিয়াম এবং কিসের ক্ষেত্রে, ফলিকল বোঝানোর ক্ষেত্রে। এখন আমাদের ওভারিয়ান সাইকেল বুঝতে সহজ হবে। দেখেন ওভারিয়ান সাইকেলটা কি জিনিস। At puberty, the adult ovary goes through a cycle of activity which occupies approximately কত days? 28 days। আমরা মাসিক সাইকেল কত দিনে কাউন্ট করি? যদিও সহজে বলি 30 দিন, অ্যাকচুয়ালি 30 দিন না, কত দিনে কাউন্ট হয়? স্যার 28 দিনে 24 স্যার। 30 দিন পর্যন্ত। 28 দিন। 24 কেন, এই যে 28, 28 days। ঠিক আছে ম্যাডাম, 24টা আমরা পরে আসবো। হ্যাঁ, কতদিন সাইকেল হয়? 28 দিনে। 28 দিনে। ঠিক আছে, এটাই মূলত মিনিস্ট্রিয়াল সাইকেল। কিন্তু আমরা কি বলছিলাম, এই মিনিস্ট্রেশনটা আমরা দেখি যেটা ইউটারাস থেকে ব্লিডিং এর মাধ্যমে দৃশ্যমান, এই জন্য এটাকে আমরা কাউন্ট করি। মূলত এটা কন্ট্রোল করে কি ওভারি থেকে, এই জন্য এটাকে বলা হয় ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল যেটা, এটি হচ্ছে মিনিস্ট্রিয়াল সাইকেল, একই কথা। কিন্তু মেকানিজমটা ঘটে কোত্থেকে? ওভারি থেকে। আর এটার আউটপুটটা হয় কোত্থেকে? ইউটারাস থেকে। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে প্রচলিত ভাবে বলি মিনিস্ট্রিয়াল সাইকেল। ঠিক আছে তো? তাহলে যখন যৌবন প্রাপ্তি হবে বা বয়ঃসন্ধি হবে, তখন এই যে পূর্ণবয়স্ক ওভারি একটা সাইকেলের মধ্যে দিয়ে তার অ্যাক্টিভিটি গুলি প্রকাশ করে, যেটা কত দিনে পূর্ণ হয়? প্রায় 28 দিনে। দ্য রেগুলার ম্যাচুরেশন অফ এ গ্রুপ অফ প্রাইমর্ডিয়াল ফলিকলস, ওই যে প্রাইমর্ডিয়াল যে আদি যে ফলিকলে, সেটা কি রেগুলার ম্যাচুরেশন, প্রতিনিয়ত পর্যায়ক্রমে কি হয়, ম্যাচুর হতে থাকে। এন্ড দ্য পিরিয়ডিক শেডিং বলতে স্থলন মানে নিঃসরণ হওয়া, অফ এন ওভাম কনস্টিটিউট এ সাইকেল, যেটা একটা সাইকেল তৈরি করে, চেঞ্জ ইন দ্য ওভারি, যেটা ওভারি পরিবর্তনের মাধ্যমে, ইজ কল্ড ওভারিয়ান সাইকেল। অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক ওভারি প্রতিনিয়ত তার যে আদি ফলিকল থেকে প্রতি 28তম দিনে একটা নির্দিষ্ট চক্রের মাধ্যমে কি হয়, একটা পরিপূর্ণ ওভারি নিঃসরণ করে। এই সাইকেলটাকে মূলত বলা হয় কি, ওভারিয়ান সাইকেল। জিনিসটা বুঝতে পারছেন তো? বুঝতে পারলে বাংলায় আপনারা গুছাই লিখতে পারবেন, একদম সহজ। বা এখন আপনারা যদি গাইড টাইড করেন, যা নিজে নোট করে নেন, একদম সহজে লিখতে পারবেন পরীক্ষা। দ্য সাইকেল কমেন্স অন দ্য ফার্স্ট ডে অফ মিনিস্ট্রেশন। দেখেন এই যে সাইকেল, সেটা ওভারিয়ান সাইকেল হোক, মিনিস্ট্রেশন সাইকেল হোক, সেটা কাউন্ট শুরু হবে আমার কোন দিন থেকে? ফার্স্ট ডে অফ মিনিস্ট্রেশন। ক্লিয়ার? তাহলে সাইকেলের কাউন্ট শুরু করবো আমরা কোন দিন থেকে? মিনিস্ট্রেশনের
প্রথম দিন থেকে। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একজন ম্যাডাম আমাকে একটু বলেন, এটা একটু যেহেতু আমরা এখানে সবাই প্রাপ্তবয়স্ক, আমরা একটু আলোচনা করি। এই যে আমরা যখন রোগীর হিস্ট্রি নেব বা যখন আপনারা যে রোগী দেখবেন, তখন গাইনি পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস ভুল করি, হ্যাঁ, বা নীতি নীতি মনে থাকে না, সেটা পরে গিয়ে মনে হয়। সেটা হচ্ছে এলএমপি বলি আমরা, লাস্ট মিনিস্ট্রুয়াল সাইকেল। কি বলি আমরা? লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড। হ্যাঁ, অর্থাৎ সর্বশেষ পিরিয়ডের দিন, সেটাকে আমরা বলি এলএমপি, লাস্ট মিনিস্ট্রুয়াল পিরিয়ড। এই ডেটটা নিতে আমরা ভুলে যাই, এই ডেটটা অবশ্যই নিবেন। সেই ডেটটা হবে কখন? যখন তার মিনিস্ট্রেশন শুরু হয়, ঠিক আছে? এবং দেখবেন এই মিনিস্ট্রেশনের সাথে কিন্তু বারবার বলতেছি, বাচ্চা কনসিভ হওয়ার, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কাউন্ট করব, ধরেন একজনের যদি ধরেন কারো আজকে কয় তারিখ? 24 তারিখ। আজকে সকাল 10টায় মিনিস্ট্রেশন শুরু হলো, হ্যাঁ, তার একদিন কাউন্ট করবেন কখন? ফার্স্ট দিন কখন কাউন্ট করবেন? স্যার 24 তারিখ। 24 তারিখ। আর যদি ধরেন যে এখন যদি হয় রাত কয়টা বাজে, 10:45 বা 10টার সময় যদি হলো, তাহলে একদিন কাউন্ট করবেন কখন? স্যার আজকে 24, 12টা এখনো বাজে নাই। আচ্ছা, 12টা বাজলে কিন্তু তার একদিন, কালকে গেলে তার কয়দিন হবে? যার সকাল 10টায় শুরু হয়েছে আর যার রাতটা শুরু হয়েছে, আগামীকালকে তার কয়দিন হবে বলেন? যার 10টায় শুরু হয়েছে তার আগামী দিন 2 দিন হবে। আচ্ছা, রাত 10টায় শুরু হবে, তার আগামী দিন 1 দিন হবে। একদিন হবে। দেখেন, আমরা স্বাভাবিকভাবে এখানে একটু ভুল আছে। আমরা স্বাভাবিকভাবে কিন্তু যে মানে ঘড়ির কাঁটা ধরে হিসাব করি, মিনিস্ট্রেশনের ক্ষেত্রে ঘড়ির কাঁটা ধরে হিসাব করবেন না। তার সকাল 10টায় হোক, রাত 10টায় হোক, তার আজকে 24 তারিখ মানে আজকে একদিন। কালকে যখনই আসবে তার দ্বিতীয় দিন কাউন্ট হয়ে যাবে, দ্বিতীয় দিন। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। মানে এটার জন্য 24 ঘন্টা যে পার হইতে হবে, বিষয়টা এরকম না। আজকে রাত 12টায় শুরু হলো স্যার। 12টার আগ পর্যন্ত, 12টার পর চলে গেলে তো আমরা 25 চেঞ্জ হয়ে যাবে, তাহলে ওই দিনের কাউন্ট করবেন, ওটা একদিন কাউন্ট করবেন। কিন্তু দিন হওয়ার জন্য 24 ঘন্টা পার করে যে একদিন বানাইতে হবে তা না, আমি সেটা বলতেছি। তাহলে তার আজকে সকালে হোক, রাত্রে হোক, আজকে তার একদিন হয়ে যাবে, কালকে 17 জনেরই সেকেন্ড দিন চলবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এটা অনেকে আমরা কাউন্টিং এ ভুল করে ফেলি, হ্যাঁ। তাহলে এই যে মিনিস্ট্রেশন বা ওভারিয়ান সাইকেলের কাউন্ট হবে ফার্স্ট ডে অফ দ্য মিনিস্ট্রেশন, এবং এর কয়টা ফেজ থাকবে? 2টা ফেজ। আমরা অলরেডি 2টা ফেজ কিন্তু আলোচনা করে ফেলেছি, একটা হচ্ছে ফলিকুলার ফেজ, একটা হচ্ছে লুটিয়াল ফেজ। ফলিকুল ফেজ কোনটা? দ্য রিপেনিং অফ এন ওভাম হুইচ অকুপাইজ ইন ফার্স্ট 14 days +- 2 days। অর্থাৎ মিনিস্ট্রেশন হওয়ার পর প্রথম যে 14টা দিন +- 2 days, 2 দিন কম বেশি হতে পারে, আমরা গড়ে ধরবো 14 দিন। এই টাইমটাই হচ্ছে ফলিকুলার ফেজ, অর্থাৎ যে সময়টা, অর্থাৎ মিনিস্ট্রেশন যখনই বন্ধ হয়ে যাবে, কারো 3 দিনে বন্ধ হয়, কারো 5 দিনে বন্ধ হয়, কারো 7 দিনে বন্ধ হয়, যখনই বন্ধ হবে তখনই তার কি ওই যে ফলিকল নিঃসরণ হওয়া, বড় হওয়া শুরু করবে। তাহলে এই যে মানে যখন 14 দিনে মূলত ওই গ্রাফিয়ান ফলিকলটা নিঃসৃত হয়, কারো 12 দিনে হতে পারে, কারো 13 দিনে হতে পারে, কারো 15 দিনে হতে পারে, কারো 16 দিনে হতে পারে, কারো কতদিন হবে বোঝার সুযোগ নাই। আমরা গড়ে, আমাদের মেডিকেল সায়েন্স বলে 14 দিন, এই জন্য +- 2 days দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই 14তম দিনে তার ফলিকল পূর্ণত হবে, কিন্তু এই যে সাইকেলটা বড় হওয়া পর্যন্ত কাউন্টিং শুরু করবো আমরা মিনিস্ট্রেশন ফার্স্ট দিন থেকে, এই জন্য প্রথম 14 দিনকে আমরা বলি ফলিকুলার ফেজ। এই 14 দিন পার হয়ে যাওয়ার পর, যে আমরা বলছি সে 14 দিন ওয়েট করে, 14 দিন পার হওয়ার পরে যদি এর মধ্যে কনসিভ হয়ে গেলে তো হইলই, না হলে কি করবে? আস্তে আস্তে এই যেটা নষ্ট হবে, অথবা কি করবে, যে ফরমেশন, ফাংশন এন্ড আর্লি ডিজেনারেশন অফ কর্পাস লুটিয়াম। কারণ এই যে কি হয়ে গেল, ওভুলেশন হয়ে গেল, ডিমের খোসাটা রয়ে গেল, তাহলে সেটা কি তৈরি করবে? ফলিকল, যে কি বলে, কর্পাস লুটিয়াম তৈরি করবে না। এই জন্য এই ফেজটাকে বলা হয় লুটিয়াল ফেজ। বাকি 14 দিন, তাহলে যে 14 এবং 14 টোটাল কতদিন সাইকেল হইলো? 28তম দিনের সাইকেল।
এবং এই দুই কিসের মানে ফেজের বর্ডার লাইন বা সেপারেশন পার্ট হচ্ছে আমার কোনটা? দেখেন, দিস টু ফেজ আর সেপারেটেড বাই ওভুলেশন। যেদিন থেকে ওভুলেশন হয়ে গেল, ওভুলেশন হচ্ছে আমার মাঝখানের দাগ, ওভুলেশনের আগের টাইম হচ্ছে ফলিকুলার ফেজ, ওভুলেশন হয়ে গেল, দেন পরের পার্ট হচ্ছে কি লুটিয়াল ফেজ, মানে কর্পাস লুটিয়াম তৈরি হবে, ধ্বংস হবে, হরমোন নিঃসরণ করবে, যাই করুক না কেন এই বাকি 14 দিনে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আব্দুল সালাম সাহেব। না স্যার, আর একটু পড়ে নিতে হবে তো। পড়তে তো হবেই, না পড়লে তো বুঝবেন কিভাবে। আরেকজন আছেন মনে হয় আমাদের এখানে, হুসেন আহমেদ নুরি আছেন আপনি লাইনে? শুধু কথা বলা হয়। আসসালামু আলাইকুম স্যার। সালাম, আপনি কি ক্লাস বুঝছেন আজকে? স্যার আমি দেরিতে মানে ঢুকছিলাম তো শেষের দিকে। আচ্ছা, তাহলে একটু ভিডিওটা দেখে নিবেন, হ্যাঁ, কারণ এত আলোচনা আসলে করা সম্ভব না। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস আমরা এখন বলে ফেলি, এই জিনিসটা লাগবে, যেটাকে বলে পাউচ অফ ডগলাস। হ্যাঁ, এখানে ডগলাস হচ্ছে একজনের নাম অনুযায়ী এটাকে বলা হয়, হ্যাঁ, অর্থাৎ ডগলাসের পাউচ বা কানাগলি, পাউচ বলতে অন্ধগলি। দ্য ন্যারো পেরিটোনিয়াল কালডিসেক। কালডিসেক মানে হচ্ছে একটা ব্যাগের মতো একটা গর্ত। দেখেন, আমরা যদি একটা ব্যাগ ব্যবহার করি, এই ব্যাগের কিন্তু এক মুখ খোলা থাকে আর আরেক মুখ কিন্তু বন্ধ থাকে। যদি দুই মাথায় খোলা থাকে সেটাকে আমরা ব্যাগ বলি। ব্যাগ বা থলি হচ্ছে এক মুখ খোলা থাকবে, এক মুখ বন্ধ। এটা অনেকটা কানাগলির মতো। একটা গলির ভিতরে আপনি ঢুকলেন, শেষ মাথায় যায় দেখলেন সেখানে কোনো রাস্তা নাই বের হওয়ার, সেটা কানাগলি বলি। এই কানাগলি টাইপের কোনো অংশকে বলা হয় কালডিসেক। ঠিক আছে? তাহলে পেরিটোনিয়াল অর্থাৎ আমাদের রেকটাম এবং যে ইউট্রাস এর মাঝখানে একটা জায়গা আছে বন্ধ। আমরা একটু ছবিতে চলে যাই, এখানে ছবিটা আছে বোধহয়। এই যে দেখেন, এই যে একটা রেকটাম এবং এখানে হচ্ছে আমাদের এই যে ইউট্রাস জরায়ু। হ্যাঁ, এই জরায়ুর মাঝখানে এখানে একটা পর্দা দিয়ে একটা আটকানো থাকে। এই জায়গাটা একটা কানাগলি, এখানে মনে হবে খোলা জায়গা, যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে চলে গেছে, কিন্তু এই মাথাটা এসে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই বন্ধ জায়গাটাকে বলা হয় পাউচ অফ ডগলাস বা কালডিসেক। আপনার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট যদি কারো থাকে, কোনো ফিমেল পেশেন্টের, তার লোয়ার অ্যাবডোমেনে দেখবেন এক জায়গায় লেখা থাকে পাউচ অফ ডগলাস অথবা কালডিসেক। এই জায়গাটার কথা বলে। এই জায়গাটা সাধারণত কোনো ফ্লুইড, কোনো কালেকশন, কোনো কি বলে পুস টুস কিছু থাকবে না। এটা নর্মালি ফাঁকা থাকে এবং কোনো কালেকশন লেখা থাকে নো কালেকশন, এখানে কোনো কিছু জমা থাকে না, তার মানে এটা সুস্থ। যদি এখানে কোনো কালেকশন থাকে, কোনো তরল পদার্থ থাকে, কোনো পুস থাকে, তার মানে এই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায়, ইনফেকশন হয়। তখন তলপেটে ইনফ্লামেশন হওয়ার কারণে ব্যথা হতে পারে এবং অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। এই অংশটাকে বলা হয় কালডিসেক। এই অংশটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ফোড়া, ক্যান্সার, টিউমার, হ্যাঁ, সিস্ট এই জাতীয় কারণে বা ব্লাড জমা হওয়ার কারণে এখানে ইনফেকশন হয়ে যায় এবং এখান থেকে জটিলতা তৈরি হতে পারে। এই কথাগুলি এখানে বলা আছে। রিপোর্টটা থাকলে আপনার এই কালডিসেকটা দেখে নেবেন। আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমাদের ওই যে নর্মাল মিনিস্ট্রেশন আছে, তাহলে আরেকটু যদি